আলভির বাসার দরজায় নক করছে। দরজা খুললেন আলভির মা আফিয়া খানম। অন্তরা চোখে মুখে কান্নার ছাপ, চোখ নাক ফুলে লাল হয়ে দেখাচ্ছে। হাতে লাগেজ ব্যাগ, ওড়না দিয়ে ক্রমাগত চোখ মুছছে আর কাঁদছে। মেয়েটা বিধ্বস্ত। অপরিচিত মেয়েটিকে দেখে আফিয়া খানিক ঘাবড়ালেন, হকচকিয়ে বললেন, কে তুমি? কাকে চাও? অন্তরা কন্দ্রনরত অবস্থায় বলল, আলভি বাসায় আছে? না, আলভি তো বাসায় নেই। তুমি আলভির কে হও? আপনি কি আন্টি, মানে আলভির মা? হ্যাঁ, কিন্তু তুমি কে আর কাঁদছো কেন এইভাবে? অন্তরা শুরু করলো চূড়ান্ত নাটক। কাঁদতে কাঁদতে দরজার সামনে বসে পড়ল। আফিয়া আরো অবাক হলেন। হুট করে একটা অচেনা মেয়ে এসে তার বাড়ির দরজার সামনে বসে এইভাবে কাঁদছে কেন? মনে তো হচ্ছে প্রেমঘটিত ব্যাপার। আফিয়া কিছুটা আন্দাজ করতে পারলেন। অন্তরাকে বসা থেকে উঠিয়ে বললেন, আচ্ছা, তুমি আগে ভিতরে এসো, তারপর শুনছি কি হয়েছে। অন্তরা এক কথায় ভেতরে ঢুকে গেল। মনে হচ্ছে ভেতরে আসতে বলায় মেয়েটা খুশি হয়েছে। ভেতরে ঢুকে দেখলো জুতা পরেই চলে এসেছে, তাই আবার বাইরে গিয়ে জুতা খুললো। লাগেজটা নিয়ে ভেতরে ঢুকে সোফায় বসে গেল। আফিয়া দরজা লাগিয়ে অন্তরার পাশে বসলেন। অবাক হয়ে তিনি দেখছেন মেয়েটি অন্তরা নাক মুছতে মুছতে বলল, আমি অন্তরা। আচ্ছা অন্তরা, এবার বলো কি হয়েছে তোমার? আমার ছেলে কি তোমার সাথে কোনো অন্যায় করেছে? অন্তরা নিজেকে স্বাভাবিক করে দুঃখী দুঃখী কণ্ঠে বলতে লাগলো, আন্টি, ওর সাথে আমার পুরো 3 বছরের সম্পর্ক। মাঝে একবার ব্রেকআপও হয়েছিল। তাও কার জন্য জানেন? আপনার প্রবাসী বড় ছেলে গার্লফ্রেন্ডের জন্য। আমার বড় ছেলে মানে আবির? হ্যাঁ, ওই আবির ভাইয়ার একটা গার্লফ্রেন্ড ছিল, কি যেন নাম, আদ্রিতা না পাদ্রিতা জানি। আদ্রিতা? হ্যাঁ, ওই মেয়ে আমাকে এত অপমান করেছে আন্টি, আমি আপনাকে কি বলবো। আপনি আমার মায়ের মতো, মায়ের কাছে এসব কিভাবে বলি? আচ্ছা, আমি বুঝতে পেরেছি। ওই মেয়ের মুখ তো মুখ নয়, পচা নর্দমা। চরিত্র ভীষণ বাজে। ওর সাথে আবিরের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়েটা ভেঙে গেছে। আমরাই ভেঙে দিয়েছিলাম। সে আরও 2 বছর আগের ঘটনা। হ্যাঁ, আমি তখনকার কথাই বলছি আন্টি। এর আগে আলভির সাথে আমার রিলেশন ছিল। ওই আপুটার জন্য সেই রিলেশন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তারপর আবার আমাদের প্যাচ আপ কীভাবে হয়েছিল জানেন? 24শে অক্টোবর আলভিরা পাহাড়ে ট্রেকিংয়ে গেল না, সীতাকুণ্ডে? হ্যাঁ, ওইখানে আমিও গিয়েছিলাম আমার ফ্রেন্ডদের সাথে। আপনার ছেলে খাদে পড়ে যাচ্ছিল, ওই খাদ থেকে আমি ওকে টেনে তুলেছি। কিন্তু উপকারকে বাঘে খায়, একটা প্রবাদ আছে না? আপনার ছেলে হলো সেই বাঘ। আমি ওকে খাদ থেকে টেনে তুললাম, ওর জীবন বাঁচালাম, আর ও এখন আমাকেই ছেড়ে চলে যেতে চাইছে। অন্তরা আবার কাঁদতে শুরু করলো, চোখে হাত দিয়ে কান্না। আফিয়া পড়ে গেলেন মহা মুশকিলে। এই মেয়ে কথা বলে কম, কাঁদে বেশি, একে কিভাবে সামলাবেন? উনি অন্তরার মাথায় হাত রেখে বললেন, আরে কি করেছে কুলাঙ্গারটা তোমার সাথে? প্রথমে আমার সাথে নাটক করেছে, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। এখন আমি আমি অন্তরা আবার কাঁদতে লাগলো। আফিয়া ওর কাঁধে হাত রেখে বললেন, মা, তুমি নির্দ্বিধায় বলো কি হয়েছে। কিভাবে আপনাকে বলি কথাটা আন্টি? আপনি আমার মায়ের বয়সী। আহা, বলোই না কি কথা। আমি 2 মাসের প্রেগনেন্ট। তারপর আবার কান্না শুরু। আফিয়া মুখে হাত রেখে চোখ বড় বড় করে বললেন, কি বলো? হারামজাদার এত বড় ঘটনা ঘটিয়ে ফেলেছে? অন্তরা কাঁদতে কাঁদতে বলল, শুধু তাই না আন্টি, এখন আমার সাথে ব্রেকআপ করতে চাইও। আর দাঁড়ান, দেখাই আপনাকে। অন্তরার হ্যান্ডব্যাগ থেকে এক পাতা ট্যাবলেট বের করলো, বলল, এই যে দেখেন আন্টি, এগুলো আমাকে কিনে দিয়ে বলে কিনা অ্যাবর্শন করে ফেলতে। অন্তরা কাঁদছে, জোরে জোরে কাঁদছে। আফিয়া বিস্ফোরিত চোখে অন্তরার হাত থেকে ট্যাবলেটের পাতাটা নিয়ে তার সব দেখে মাথা ঘুরছে, চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। অন্তরা কান্না বজায় রেখে বলল, আপনি বলুন আন্টি, একটা বাচ্চা নষ্ট করা কত বড় অন্যায়। আমি ওকে জন্ম দিতে পারবো না, কিন্তু তাই বলে মেরে ফেলবো? আমি কি এতটাই পাষাণ? আপনিও তো মা, আপনি বলেন, কোনো মা কি পারে তার সন্তানকে মেরে ফেলতে? আফিয়া জবাব দিলেন না। তিনি রীতিমতো বাকরুদ্ধ। অন্তরা বলতে লাগলো,
আমার বাসায় এই কথা জানলে এই বাচ্চার সঙ্গে সঙ্গে আমাকেও জ্যান্ত কবর দিয়ে ফেলবে। এদিকে আপনার ছেলে আমার ফোনও ধরছেন না, আমার থেকে পালিয়ে বেড়াচ্ছে। আমার কাছে আর কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে আপনার কাছে এসেছি। এখন আপনি এর একটা বিহিত করুন আন্টি। আপনি আমার শেষ ভরসা, না হলে আমি ভারী কলসি গলায় বেঁধে পানিতে ডুবে মরব। এছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে। আফিয়া অনেকক্ষণ পর মৃদু স্বরে বললেন। ছি ছি, এইসব কথা বলি না মা। অন্তরা কাঁদছে। আফিয়া বিস্ময় সামলে উঠতেই বললেন, তুমি একদম ঠিক করেছো আমাকে এসব জানিয়ে। এবার শুধু দেখো আমি কি করি। তুমি ওঠো মা, অনেক কান্নাকাটি করেছো, আর না, চোখ মোছো। আন্টি, বাসায় আমার বিয়ের কথা চলছে, কিন্তু আমি অন্য কাউকে কিভাবে বিয়ে করি বলেন? তাই ব্যাগ ট্যাগ গুছিয়ে বাসা থেকে একেবারে চলে এসেছি। আপনি যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমি আত্মহত্যা করব। আমার ছেলে তোমার সাথে যেটা করেছে তার মাসুল ওকে দিতেই হবে। ওখানে আজ বাসায় আসুক। অন্তরা মাথা তুলে বলল, আন্টি, আমি কিন্তু একেবারে বাসা থেকে চলে এসেছি। এই মুখ নিয়ে বাড়ি ফেরা আমার পক্ষে আর সম্ভব না। যদি আপনারা এখান থেকে আমাকে তাড়িয়ে দেন তাহলে আমি সোজা রেল লাইনে গিয়ে মাথা দেব। আফিয়া ভয়ে তথস্থ হয়ে বললেন, আরে কি আবোল তাবোল কথা! তোমাকে তাড়িয়ে দিচ্ছে কে? যাও আলভির ঘরে গিয়ে বসো, হাত মুখ ধুয়ে ফ্রেশ হও। খেয়েছো কিছু? না। দুই পাশে মাথা নাড়ালো অন্তরা। আফিয়া বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে খাবার দিচ্ছি। যাও মা যাও, আর কান্নাকাটি করো না। অন্তরা কাঁদতে কাঁদতে আলভির ঘরে গেল। আফিয়া মুখে হাত চেপে সোফায় বসে রইল। তার এখনো হাত পা কাঁপছে, বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে। তার কুলাঙ্গার ছেলেটা তলে তলে এত কাহিনী ঘটিয়ে ফেললো, আর উনি কিচ্ছু টের পেল না। আলভি বাসায় এসে দেখলো অন্তরা তারই ঘরে বিছানায় আরাম করে শুয়ে মোবাইল টিপছে। অন্তরাকে বাসায় দেখে আলভির মাথায় বাজ পড়লো যেন। বিস্ময়ে ঘাবড়ে গিয়ে বলল, তুমি তুমি এখানে কি করছো? অন্তরা মুচকি হেসে বলল, এই তো তোমার জন্য অপেক্ষা করছিলাম জান। মানে তুমি আমার বাসার অ্যাড্রেস কোথায় পেলে? আলভি আতঙ্কে স্থির। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে নাকি। মা বাবা জিজ্ঞেস করলে সে কি উত্তর দেবে। অন্তরা উঠে বসতে বসতে চোখ টিপে বলল, পেয়েছি, মন দিয়ে খুঁজলে সব পাওয়া যায়। এখনই বাসা থেকে বের হও। সরি, এটা সম্ভব না। মানে তুমি? ওই যে দেখো, আমার লাগেজ সব গুছিয়ে একেবারে চলে এসেছি তোমার কাছে। আলভির মাথা কাজ করছে না। অন্তরা সব কি বলছে। সে তীব্র মেজাজ দেখিয়ে বলল, তুমি কি ফাজলামো করছো আমার সাথে? দেখো এসব করে কোনো লাভ নেই। আমি একবার বলে দিয়েছি রিলেশন রাখবো না, মানে রাখবোই না। নাও গেট টু হেল। রিলেশন তোমাকে রাখতে হবে না, আর আমি কেন হেলে যাব? হেলে তো এবার তোমাকে পাঠাবো বেবি। আলভির আগে ফুঁসতে ফুঁসতে অন্তরার লাগেজটা তুলে ওর হাতে দিয়ে বলল। এখনই বের হও। এমন সময় আফিয়া ঘরে ঢুকলেন। পাথর কঠিন মুখে বললেন, ও কোথাও যাবে না, ওকে আমি থাকতে দিয়েছি, ও এখানেই থাকবে। আলভি অবাক হয়ে বলল, ও, এবার বুঝতে পেরেছি। মেয়েটা তোমার ব্রেইন ওয়াশ করে এই বাসায় ঢুকেছে, তাই না মা? এই বাসায় ওকে আমি এক মিনিটও টিকতে দিব না। এই বের হও। আলফিয়া ঠাস করে আলভির গালে চড় মারলেন। মায়ের আক্রোশী আচরণে ভেবাচাকা খেল। আফিয়া ক্রুদ্ধ কণ্ঠে বললেন, এত বড় একটা কাণ্ড করার পরেও লজ্জা করে না তোর? তুই আবার ওকে বাসা থেকে বেরিয়ে যেতে বলছিস? বাসা থেকে তো তুই নিজে বের হবি। আজকে তোর বাবা আসুক, তারপর তোর বিচার হবে। অন্তরা, তুমি চলে এসো, আমার ঘরে থাকবে। আফিয়া অন্তরাকে নিয়ে চলে গেল। আলভি বোকার মতো তাকিয়ে রইল। ক্রমশ তার মাথা গরম হয়ে যাচ্ছে। নিজের চুল নিজে হাতে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। অকারণে টেবিলে কয়েকবার লাথি দিল সে। দেয়ালে কয়েকবার ঘুষি মারল, তবুও রাগ কমছে না। আলভির বাবা আহসানুল্লাহ বাসায় এসে সব শুনলেন, তবে তিনি কোনো প্রতিক্রিয়া দেখালেন না। কেবল বিরাট একটা লাঠি নিয়ে আলভিকে বেধড়ক পেটানো শুরু করলেন। আফিয়া ঘাবড়ে গেলেন এই অবস্থা দেখে। পেটাতে পেটাতে ছেলেকে না মেরেই ফেলেন। উনি কাপা হাতে অনেকের মা ইলোরাকে ফোন করলেন। অনেকরা ওদের এলাকাতেই থাকে। যে কোনো সমস্যায় সাহায্যকারী প্রতিবেশীর মতো ছুটে আসেন ইলোরা। আফিয়া ইলোরাকে ফোন করে বাড়ির পরিস্থিতি জানালেন। অনুরোধ করলেন অনেককে যেন এখানে পাঠানো হয়। ইলোরা শুনে হা হতাশ করতে লাগলেন। আলফির ছোট
ছেলেটাকে কত ভালো ভেবেছিল তিনি, অথচ সে এবার কি করলো? অনেক এসে আলভিদের বাড়ির পরিবেশ ঠান্ডা করলো। আহসানুল্লাহ তার আফিয়াকে নিয়ে বৈঠকে বসলেন। অনেক মাঝখানে দুই পাশে আহসানুল্লাহ আর আফিয়া, সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আলভি। মার খেয়ে ওর চেহারাই বদলে গেছে। আহসানুল্লাহ এখনও শান্ত হননি। একটু পরপরই মেজাজ গরম করে ছেলেকে মারতে যাচ্ছেন। অন্তরা আফিয়ার ঘরে চুপচাপ বসে আছে। বসার ঘরে কি আলোচনা হচ্ছে সেটাও কান পেতে শোনার চেষ্টা করছে। অনেক অন্তরা আর নোরার প্ল্যানের ব্যাপারে সব জানতো। সে আহসানুল্লাহকে ঠান্ডা করার উদ্দেশ্যে বলল, আঙ্কেল, এভাবে রাগারাগি করে লাভ নেই। ঘটনা যেহেতু ঘটে গেছে, আমাদের উচিত এখন একটা সমাধানে আসা। আহসানুল্লাহ রাগান্বিত গলায় বললেন, সমাধান পরে, আগে এই কুলাঙ্গারকে আমি পুলিশে দেব। কত বড় জানোয়ার, একটা মেয়ের গোটা জীবন নষ্ট করে দিল। এমন আর কত জায়গায় কত কাহিনী করেছে, ওর জানে আর ওর আল্লাহ জানে। ওই কুত্তার বাচ্চা, ওই হারামজাদা, তুই এখনই বের হ, আমার বাসা থেকে বের হ তুই। অনেক আহসানুল্লাহর হাত ধরে বলল, আঙ্কেল থামেন, মাথা ঠান্ডা করে ভাবেন। ওকে পুলিশে দিলে মান সম্মান আপনাদেরই যাবে, আর মেয়েটারও বাসায় জানাজানি হবে, বদনাম ছড়াবে। তার চেয়ে ভালো আমি একটা কথা বলি, অন্তরাদের বাসায় আপনারা বিয়ের প্রস্তাব পাঠান। বিয়ে ছাড়া আর কোনো উপায় নেই। আহসানুল্লাহ আরও ছুটে গেলেন, উচ্চ গলায় বললেন, কোনো মেয়ের বাবা মা রাজি হবে না এই অধমের কাছে বিয়ে দিতে। ও তো এলাকার ভাতাইনা, না আছে কোনো চাকরি, না আছে কোনো যোগ্যতা। এই গাধাকে আমি কেমনে বিয়ে করাই? কিসের ভরসায়? আঙ্কেল, এত কথা চিন্তা করার সময় এখন না। এত বড় দুর্ঘটনা যেহেতু ঘটে গেছে, বিয়ে ছাড়া আমি আর কোনো উপায় দেখছি না। তাছাড়া বিয়ে না দিলে মেয়েটা যদি উল্টাপাল্টা কিছু করে, তখন কিন্তু দোষ আবার আপনাদের ঘাড়েই এসে পড়বে। পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যাবে। এমনিতে তো হ্যারাসমেন্টের কেস হতো, পরে কিন্তু হয়ে যাবে মার্ডার কেস। আফিয়া মাথা নেড়ে বললেন, হ্যাঁ বাবা, ঠিক বলেছ। আমিও সেটা ভেবেই মেয়েটাকে ঘরে রেখেছি। আহসানুল্লাহ খানিকটা আতঙ্ক নিয়ে বললেন, এখন কি হবে বাবা? কিছু একটা করো তুমি। অনেক বলল, শোনেন আঙ্কেল, আমি যেটা বলছি সেটা একবার ভেবে দেখেন। আপনি অন্তরাদের বাসায় প্রস্তাবটা দেন। বাবা, তুমি যতটা সহজ ভাবছো, বিষয়টা কিন্তু এত সহজ না। ওরা কেমনে রাজি হবে? আর এই গাধার বাচ্চার কাছে তো অন্ধখোরা মেয়েও বিয়ে দিবে না কেউ। আঙ্কেল, অন্তরা আমার স্টুডেন্ট। আমি না হয় টিচার হিসেবে ওর মা বাবার সাথে কথা বলবো, ওদেরকে রাজি করানোর চেষ্টা করব। আপনি খালি প্রস্তাব দেন, বাকিটা ম্যানেজ করার দায়িত্ব আমার। আহসানুল্লাহ মাথা নেড়ে বললেন। ও ঠিক আছে, দেখি। আলভি চেঁচিয়ে উঠল, না আব্বু, আমি বিয়ে করব না। আহসানুল্লাহ বিস্ফোরিত চোখে তাকালেন। সোফা ছেড়ে উঠতে উঠতে বললেন, হারামজাদা, তুই আবার কথাও কস? বলতে বলতে পায়ের জুতা খুলে ছুঁড়ে মারলেন আলভির গায়ে। আলভি ক্যাচ ধরে ফেলল। নিয়মিত ক্রিকেট খেলার এই এক সুবিধা, কেউ কিছু ছুঁড়ে মারলে সহজেই ক্যাচ ধরে ফেলা যায়। অনেকের কথা অনুযায়ী আলভির বাবা মা অন্তরাদের বাসায় গেলেন বিয়ের প্রস্তাব নিয়ে। নোরা ওইদিকে অন্তরার বাবা মাকে বুঝিয়ে রেখেছিল। অন্তরা 2 বছর ধরে যে ছেলের জন্য ডিপ্রেশনে ছিল, ওই ছেলেটাই আলভি। অন্তরা ছেলেটাকে খুব ভালোবাসে। তাছাড়া পারিবারিক অবস্থাও খারাপ না আলভিদের। বড় ভাই বিদেশে থাকে, যে কোনো সময় আলভিও চলে যাবে। এসব জেনে অন্তরার মা বাবাও রাজি হলেন। অন্তরা আলভির বিয়ে ঠিক করা হলো। বাড়ির পাশেই একটা খোলা মাঠে স্টেজ সাজানো হয়েছে। আজ অন্তরা আর আলভির বিয়ে। প্যান্ডেল টানিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। খুব বেশি আয়োজন না, ছোটখাটো অনুষ্ঠান, এলাকার কয়েকজন। অন্তরা আলভিদের নিজস্ব আত্মীয় আর বন্ধু বান্ধবদের নিয়েই বিয়ের অনুষ্ঠান। আর অনেক নোরা তো আছেই। না, সে যদি তন্নি, রেশমি, জবা, এক কথায় কোচিংয়ে সব বন্ধুরা এসেছে। এই অনুষ্ঠানে নোরা তিথি মেয়েটি সরাসরি দেখল। মেয়েটি অসম্ভব সুন্দর আর বেশ লম্বা। নোরার থেকে তো কমপক্ষে 1 হাত লম্বা। অনেকের পাশে দাঁড়ালে একদম পারফেক্ট লাগে, মনে হয় যেন মেড ফর ইচ আদার জুটি। তিথিকে দেখে নোরার মনটাই খারাপ হয়ে গেল। এজন্যই কি অনেকের মা তিথিকে এত পছন্দ করেন? অনেক ম্যানেজমেন্টের কাজে ব্যস্ত। টেবিলে খাবার দেওয়া, আনা নেওয়া, সবাইকে বেড়ে খাওয়ানো, সবকিছু অনেক আর ওর গ্রুপ মেম্বাররা করছে। অনেক আজকে লেমন কালারের শেরওয়ানি পরেছে। ওকে যে কি সুন্দর লাগছে! নোরা বারবার চোখ আটকে যাচ্ছে ওইদিকে।
অনেকের একই অবস্থা। নোরা পিঠ অব্দি লালচে চুলগুলো দুলিয়ে তার চোখের সামনে এপাশ ওপাশ ছুটোছুটি করছে। অনেক যতবার তাকাচ্ছে ততবারই ছোটখাটো ধাক্কা খাচ্ছে। তার উপরে নোরা পড়েছে রানী গোলাপি রঙের লেহেঙ্গা। লেহেঙ্গার উপর সোনালি সুতোর কাজ, মুখে হালকা পাতলা মেকআপও করেছে। আজকে একদম অন্যরকম লাগছে নোরাকে। ওর চুলের রং আর গায়ের রঙের সাথে লেহেঙ্গার রংটা ভালোভাবে ফুটে আছে, যেন বিধাতার এক অন্যরকম সৃষ্টি। অনেক মুগ্ধতার নোরাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। অন্তরাকেও আজ ভীষণ মিষ্টি লাগছে। ওর বিয়ের শাড়িটাও মিষ্টি কালার, সেই শাড়িতে অন্তরাকে অপরূপ লাগছে। বধূ বেশে কি সব মেয়েকে এত সুন্দর মানায়? আলভি মুখ গম্ভীর করে বসে আছে। আলভির মুখ দেখে নোরার রাগে শরীরে জ্বলে যাচ্ছে। এই বিয়েতে তার মত নেই, সেটা কি সবাইকে বোঝাতেই হবে? ওকে দেখে মনে হচ্ছে চেয়ারে স্টেপ লাগিয়ে ওকে জোর করে বেঁধে রাখা হয়েছে। উঠতে পারছে না বলে বাধ্য হয়ে বসে আছে। এই বিয়ে ভাঙার জন্য কত কাণ্ড সে করেছে। শেষমেশ বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। পরে আহসানুল্লাহ হুমকি দিলেন অন্তরাকে বিয়ে না করলে তাকে ত্যায্যপুত্র করবেন, বাবার সম্পত্তি কানাকড়িও সে পাবেন না। সেই ভয়েই বেচারা বিয়ে করতে রাজি হয়েছে। আলভি অসহায় মুখ দেখে নোরা মনে মনে পৈশাচিক আনন্দও পাচ্ছে। নোরা খেতে বসার সময় সময় ইচ্ছে করে অনেকের মা ইলোরার পাশে বসলো। মিষ্টি মিষ্টি কথা বলে যদি হবু শাশুড়িকে একটু পটানো যায় সেই আশায়, কিন্তু লাভ হলো কই? ইলোরা একটিবারের জন্য নোরার সাথে কথাও বললেন না, এমনকি নোরার দিকে তাকালেন না পর্যন্ত। নোরার বাম সাইডে বসেছিল, ডান সাইডে ইলোরা তিথির জন্য জায়গা রেখেছিল। তিথি এসে ওখানে বসলো। অনেক টেবিলে খাবার দিতে আসার সময় হাসি মুখে একবার বলেছিল, মা, ও নোরা আমার স্টুডেন্ট। তখনই উনি নোরার দিকে তাকিয়ে মুচকি হেসেছেন। সেই হাসিতেও কপটতা, কৃপণতা। নোরার মনটা একেবারে খারাপ হয়ে গেল। তবে অনেকের বাবা ইসাক সাহেব নোরার সাথে মুচকি এসে গল্প করেছিলেন। ইসাক পান খেতেই খুব ভালোবাসেন। খাওয়া দাওয়ার পূর্ব শেষ হওয়ার পর অনেক নোরার হাতে একটা পান দিয়ে বলল বাবার কাছে নিয়ে যেতে। নোরা ইসাককে পান দিতে গেল। সেই ওসিলাতেই হলো গল্প। অনেক ইসাককে নোরা পরিচয় করিয়ে বলল। পরিচয় বলতে শুধু নাম। ইসাক বাকিটা নিজে থেকেই বুঝে নিলেন। হবু শ্বশুর মশাইকে নোরার বেশ পছন্দই হলো। হাসি খুশি ধরনের মানুষ, অথচ অনেকের মাকে দেখলে মনে হয় মুখের মধ্যে সারাক্ষণ ভারী কিছু পড়ে রেখেছে। হাসতে যেন ভীষণ কষ্ট হয় ওনার, আর গালগুলো সারাক্ষণ ভুলে থাকে, যেন খুব রাগী মানুষ। অনুষ্ঠান যখন প্রায় শেষের দিকে, কোণে বিদায় হচ্ছে, অন্তরার মা বাবাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। সেই মুহূর্তে অনেক নোরাকে টেনে একটা নির্জন জায়গায় নিয়ে এলো। নোরা হাঁটতে হাঁটতে বলল, নিয়ে যাচ্ছেন আমাকে? লং ড্রাইভে। মানে? অনেক তখন দেখলো আশেপাশে কেউ নেই। তখন নোরাকে কোলে তুলে নিল। নোরার ভালো লাগলেও সে বিরক্তির ভান করে বলল, ভুল কি করছেন? কেউ দেখে ফেললে? অনেক জবাব দিল না। নোরাকে গাড়ির ভেতরে এনে বসালো, তারপর নিজে বসলো ড্রাইভিং সিটে। নোরা বলল, আমরা এখানে কেন আসলাম? কার গাড়ি এটা? আদনান ভাইয়ের 1 ঘন্টার জন্য ম্যানেজ করেছি, তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব। এত রাতে হঠাৎ লং ড্রাইভে কেন? তুমি এত সুন্দর করে সেজেছো কেন? এই অবস্থায় একটু আদর করতে না পারলে তো আফসোসে মরেই যেতাম। অনেক নোরার কোমর ধরে ওকে নিজের কোলের উপরে বসালো। নোরা লজ্জায় লুটিয়ে পড়ছে, বলল, আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? এভাবে আমাকে অনুষ্ঠানের মাঝখান থেকে তুলে নিয়ে আসলেন। সবাই তো পরে আমাদের খুঁজবে। খুঁজুক, সবাইকে খুঁজতে দাও। আজ রাতের জন্য নিখোঁজ হব আমরা। নোরা আর কিছু বলার আগেই অনেক ওকে গ্রাস করে নিল। আলভি ছাদের রেলিং এর ওপরে বসে সিগারেট টানছে। ওর দুই পাশে শিফন আর আরিফ, আলভির 2 ঘনিষ্ঠ বন্ধু। ওর সকল কুকর্মের সঙ্গী। 3 জনের হাতেই মদের বোতল। আলভি মদও খাচ্ছে আর বেহুশের মতো খালি ঢুলছে। শিফন আলভিকে উদ্দেশ্য করে বলল। আলভি চেঁচিয়ে উঠল, রাত তোর বাসর রাত, এটা বালের রাত। এই বিয়াই আমি মানি না, আবার বাসর। ওই মাইয়ার লগে বাসর অনেক আগেই হইয়া গেছে। ওই এখন আমার কাছে মাল, এইটাও মাল, এইটাও মাল। ওই মালের থেকে এই মালই বালা, এইটাই খাই। আলভি মদের গ্লাসে চুমুক দিল। আরিফ বলল। আলভি তাচ্ছিল্যের হাসি দিল। চাপ মামা চাপ, চাপে পইরা করছি। ওই মায়ারে বিয়া না করলে আমার বাপে আমারে ত্যায্য করতো। কপাল করে একটা বাপও পাইছি বটে, শালার জীবনটাই তেনা বানাই দিল। আলভির হাতে গ্লাসটা জোরে ছুঁড়ে মারলো। ঝনঝন শব্দে গ্লাসটা ভেঙে পড়লো। শিপন বলল। আরিফ বলল। আলভি বলল, ওই থাম,
আমি কোনোখানে যাবো না, ওই মায়ের কাছে তো জিন্দগিতেও না। ওরা আমি মানি না, মানুম না। সব হইছে ওই কালনিগিনী নোরার লাইগা। মায়াটা মিসকা শয়তান, বুঝলি? ওই মায়ারে যতদিন শিক্ষা দিতে না পারুম আমার শান্তি নাই। আমার জীবনটা দোজক বানায় ছাড়ছে হয়, ওরে আমি ছাড়ুম না। আরিফ রসিকতাপূর্ণ হাসি দিয়ে বলল। শিফন আরিফের কথায় হাসলো। আলভি আগুন গরম চোখে তাকালো। আচমকা আরিফের গালে চর বসিয়ে দিল সে। আরিফ হকচকিয়ে গেল। আলভি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুই এই কথা কইয়া আমার রাগ আরো 100 গুণ বাড়াই দিছস। বুকের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতাছে আমার। এই আগুন এত সহজে নিববো না। ওই মায়েরা তো আমি দেখালুম, তোরও দেখালুম। জীবন বলল। আলভি বাঁকা হেসে বলল, ওই যা করছে ওইটার লাগে এই শাস্তিও খুব কম হইয়া যায়। আমার পুরা জীবনটা নষ্ট করছে ওই মাইয়া। ওর জীবনও আমি তেজপাতা বানাম না। ওরে এমন শিক্ষা দিব যেন সারা জীবন মনে রাখে, আমার নাম বুকের মধ্যে গাইতে রাখে, চাইলেই যেন কোনোদিন ভুলতে না পারে। আলভি শয়তানি হাসিতে মত্ত হলো। ওর চোখে মুখে তীব্র ক্রোধ উপচে পড়ছে। জীবন আর আরিফও সেই হাসি চোখে ভয়ে শিউরে উঠল। সেই হাসি যেন হাসি নয়, সর্বনাশের ইঙ্গিত। নোরা চলন্ত গাড়ির জানালায় এক হাত বের করে হাতের উপরে মাথা ঠেকিয়ে আনমনে বলল, জানেন আজকে অন্তরা আর আলভির বাসরাত। অনেক ড্রাইভ করতে করতে বলল। জানি। তারপর ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আমাদেরটা যে কবে হবে। নোরা অনেকের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, বিয়ে হওয়ারই কোনো চান্স নেই। আর উনি এলেন বাসর নিয়ে। স্বপ্ন দেখারও একটা লিমিট লাগে। বিয়ে হওয়ার চান্স নেই মানে কি বলছো? আন্টি তো আমাকে পছন্দই করেন না। দেখলেন না খাবার টেবিলে কিভাবে এড়িয়ে গেলেন। আরে ধুর, তুমি ওইটা নিয়ে চিন্তা করছো? পাগল, মা তোমাকে হয়তো চিনতে পারেনি, চিনলে এমন করতো না। আপনি যেভাবে পরিচয় করিয়ে দিয়েছেন, চিনতে না পারেরই তো কথা না। আমার মনে হয় উনি নিশ্চয়ই চিনতে পেরেছেন। অনেকের এই কথার জবাব দিতে পারল না। কি করে দেবে? তার কাছে তো জবাবই নেই। নোরা আর প্রশ্ন করলো না এই বিষয়ে। অনেক নিজেও খুব ভালো করে জানি তার মা এই সম্পর্কে সন্তুষ্ট নন, কিন্তু সেটা নোরাকে বুঝতে দিতে চাইছে না সে। আর অনেক যেটা বুঝতে চায় না, নোরা সেটা আগ বাড়িয়ে বুঝতেও চায় না। অনেক বলল, ফুচকা খাবে নোরা? এত রাতে ফুচকা কোথায় পাবেন? তুমি খাবে কিনা বলো। হ্যাঁ খাবো। ঠিক আছে, তাহলে 10 মিনিট ওয়েট করো। 10 মিনিট পর অনেক গাড়ি থামিয়ে কোথায় জানি চলে গেল। নোরা একাই গাড়িতে বসে রইল। একটু পর নোরা দেখলো অনেক সত্যি সত্যি ফুচকার গাড়ি নিয়ে আসছে। গাড়িটা সে নিজেই ঠেলছে আর ফুচকাওয়ালার পেছন পেছন আসছে। নোরা অবাক হয়ে গাড়ি থেকে নামলো। অনেককে জিজ্ঞেস করলো, আপনি এত রাতে ওনাকে কোথায় পেলেন? অনেক হাসি মুখে বলল, তোমাকে নিয়ে লং ড্রাইভে আসবো এই প্ল্যান অনেক আগে থেকেই ছিল। তখনই মামার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছিলাম, কারণ আমি তো জানি আমার বউয়ের ফুচকা হলে আর কিচ্ছু লাগে না, আমাকেও লাগে না। আজকে আলভি অন্তরার বাসর রাত আর আমাদের ফুচকা রাত। এই কথা বলে নোরার দিকে 1 প্লেট ফুচকা এগিয়ে দিল অনেক। নোরা হেসে ফেললো। ফুচকার প্লেট নিতে নিতে বলল, আপনি আসলে একটা পাগল। অনেক ফুচকাওয়ালার দিকে তাকিয়ে বলল, মামা তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি বানাও, জলদি জলদি বানাও। ও কিন্তু খাওয়াতে খুব ফাস্ট। তুমি একটা বানাতে বানাতে ওর 10টা খাওয়া হয়ে যাবে। নোরা ফুচকা মুখে পুরে বলল, মামা কি আপনার পরিচিত? অনেক বলল, পরিচিত মানে? আরে আমাদের এলাকার মামা। তোমার কাছে তো অনেকবার ওনার গল্প করেছি, ভুলে গেছো? ভুলিনি, মনে আছে। মামা আপনি এত তাড়াহুড়ো করবেন না তো, আস্তে আস্তে বানান। আমি তো বেশি খাবো না। ফুচকাওয়ালা হেসে বলল, আরে খান আম্মা যান, বাপজান তো খালি আপনার লাইগাই আমারে বাসা থেকে উঠাই আনছে। আর বিল নিয়ে চিন্তা করেন না, আপনাদের লাইগা আজকে ফ্রি অফার। নোরা অনেকের দিকে তাকিয়ে হাসলো। অনেক ফুচকাওয়ালার কাঁধে হাত রেখে বলল, আরে কি বলো মামা, কথায় কথায় এত ফ্রি অফার দিলে চলবো? ব্যবসায় কি লাল বাতি ধরাইবা নাকি? বাপজান আপনারে ফ্রি দিমু না তো কারে ফ্রি দিমু? আর আপনারে ফ্রি দিলে আমার ব্যবসায় লাল বাতি জ্বলবো না, উল্টা সবুজ বাতিই জ্বলবো। দেখেছো নোরা, এই না হলো মামু। কিন্তু মামা, তুমি আমার মামা হয়ে ফ্রি ট্রিট দিতেই পারো, কিন্তু আমি ভাগ্নি হয়ে তোমার এই কিছু দিমু না, তাই কি হয়? তাই আজকের জন্য তোমার বাসার ডিনারের দায়িত্ব আমি নিলাম। এইটাই না কইলে চলবো না। ফুচকাওয়ালা হাসতে হাসতে বলল, আইসা আইসা। নোরা ফুচকা খাচ্ছে আর ওদের আলাপ শুনে হাসছে।
ফুচকাওয়ালা নোরাকে উদ্দেশ্য করে বলল, বুঝলেন আম্মাজান, বাপজানের লাইগা তো দোকানে আমার বাড়তি লোকই রাখা লাগে না। বাপজান সময় পাইলে দোকানে আইসা কাস্টমারকে অর্ডার সাপ্লাই দেয়। ওনার লাইগা আমার ব্যবসায় কেমনে লালবাতি জ্বলবো কোন দেহি? নোরা চোখ বড় বড় করে বলল, ও তাহলে এই কাহিনী, আপনি ফুচকার দোকানেও কাজ করেন? তাই তো বলি, ফুচকা সম্পর্কে আপনার এত জ্ঞান কিভাবে হলো? অনেক মাথা চুলকে বলল, আরে মামার দোকান থাকলে ভাগ্নিরা তো একটু একটু শিখেই যায়। বাই দ্য ওয়ে নোরা, তোমার আর আমার কিন্তু ফুচকা খাওয়ার একটা কম্পিটিশন হওয়ার কথা ছিল। কম্পিটিশনটা কি হবে? একদম না, আমি অলরেডি 3 প্লেট খেয়ে ফেলছি। এখন কম্পিটিশন হলে আমি নিশ্চিত হারবো। আপনি আগে বলেননি কেন? চালাকি না? অনেক হো হো করে হেসে দিল। নোরা অনেকের মুখে একটা ফুচকা তুলে দিল, বলল, নিন খান। অনেক বড় করে হা করলো। নোরার পুরোটা ফুচকা অনেকের মুখে পুরে দিল, তারপর হাসতে লাগলো। অনেক বুঝলো না নোরা হাসছে কেন। তারপর টের পেল ফুচকাটা এত ঝাল, মানে ঝালে ওর মুখে জ্বলে যাচ্ছে। অনেক প্রতিশোধী গলায় বলল, দাঁড়াও, এখন আমিও রিভেঞ্জ নিব উইথ এক্সট্রা মশালা। ফুচকাওয়ালা ওদের খুনসুরি দেখে হাসছেন। অনেক ফুচকাওয়ালাকে বলল, মামা তুমিও আমাদের সাথে খাও। ফুচকাওয়ালা বলল, আরে আরে বাপজান, আমি কেন খামু? আপনি আম্মাজানরে নিয়ে খান, মজা করেন। অনেক বলল, ফুর, আমরা একলাই খাবো আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? তা হয় নাকি? তা হা করো তো। অনেক ফুচকাওয়ালাকেও ফুচকা খাইয়ে দিল। নোরা অবাক হয়ে দেখছে। অনেকের এই রূপ অজানা ছিল, কেন জানি অসম্ভব ভালো লাগলো অনেককে দেখে। ছেলেটা এত মিশুক, আগে তো জানতো না সে। কিছুদিন আগেও নোরা ভাবতো অনেক এক্সট্রা ভাবওয়ালা অহংকারী লোক, কিন্তু এখন বুঝতে পারছে ওর মধ্যে অহংকারের লেশমাত্র নেই। ও একজন বিশুদ্ধ মনের মানুষ। যাওয়ার সময় অনেক ফুচকাওয়ালার বাসার সবার জন্য কাচ্চিনি কিনে দিল। উনি সেইগুলো নিয়ে চলে গেলেন ওনার গন্তব্য। আর অনেক নোরা উঠে গেল ওদের গাড়িতে। গাড়ি চলছে। নোরা বলল, আচ্ছা, এই গাড়ি আপনি আদনান স্যারের কাছ থেকে কি বলে এনেছেন? যা সত্যি তাই বলে এনেছি। আমার কথা বলেছেন? হুম। আপনি কি তাহলে আমাদের সম্পর্কে খুশি? তার খুশি অখুশিতে কি এসে যায়? আমরা তো খুশি। অনেক হাসলো। নোরা বলল, না মানে প্রথম প্রথম উনি আমাদের সম্পর্কে কথা জানতে পেরে যেভাবে রিয়্যাক্ট করেছেন, আমি তো ভয়ই পেয়েছিলাম। আচ্ছা, উনি তখন এত রাফ বিহেভ কেন করছিলেন? দেখুন, ওরা কোচিংটা তো আদনান ভাইয়ের ছিল, আর সেই কোচিংয়ে আমাদের সম্পর্ক ছিল টিচার আর স্টুডেন্টের। উনি ভয় পাচ্ছিলেন আমরা কোচিংয়ের নাম খারাপ করব। তার উপর তন্নিকে তো চেনই, সেও কিন্তু তোমার মতোই ছিল। অবশ্য তোমার মতো এত পাগলামি করতো না, কিন্তু এমন অনেক কিছুই করতো যা আদনান ভাইয়ের চোখ এড়ায়নি। উনি তো তোমাদের ক্লাস থেকে আমাকে বাদ দেওয়ার ডিসিশন নিয়েছিলেন। এইটা করলে আমি কোচিংয়েই পড়াতাম না। আর আমিও কি চাকরি করতাম? তোমার জন্যই তো কোচিংয়ে ঢোকা। তোমাদের ক্লাস নিতে না পারলে আমিও রিজাইন করে দিতাম। এইটা করলে আমি কোচিংয়েই পড়তাম না। সব হয়েছে ওই তন্নি শাকচুন্নিটার জন্য। আদনান স্যার হয়তো ভাবছেন আপনি ক্লাস নেওয়ার নাম করে স্টুডেন্টদের সাথে ফ্লার্ট করে বেড়ান, তাই না? এক্স্যাক্টলি। কিন্তু একটা সত্যি কথা কি জানো, তন্নি যা করতো সব কিন্তু তোমাকে জ্বালানোর জন্য। তুমি কি সেটা বুঝতে? বুঝতাম না আবার, 100 ভাগ বুঝতাম, কিন্তু আপনি তো ওকে পাত্তা দিতেন না। এটাই আমার শান্তি লাগতো। অনেক হেসে বলল, আমার মনে হয় এর পেছনেও তিথির হাত আছে। মানে এখানে তিথি আপুর হাত কোথা থেকে এলো? বাহ, হঠাৎ তিথি আপু বলছো যে? আগে তো শুধু তিথি বলতে। না, আজকে বিয়ের অনুষ্ঠান, ওনাকে দেখে মনে হলো উনি আমার অনেক বড়, বয়সেও বড় আর হাইটেও বড়, তাই ভাবলাম ওনাকে আমার আপুই ডাকা উচিত। নোরা, তিথির বিশাল হাইট দেখে কি তোমার মন খারাপ হয়েছে? নোরা মাথা নিচু করে বলল, আমি যদি তিথি আপুর মতো হতাম তাহলে খুব ভালো হতো। আপনার সাথে দাঁড়ালে আমাকে একদমই মানায় না, মনে হয় বিশাল তালগাছের সাথে ছোট্ট বনসাই। অনেক হো হো করে হেসে দিল, বলল, বনসাইয়ের দাম সম্পর্কে কোনো ধারণা আছে? সেদিক থেকে চিন্তা করলে তুমি সবচেয়ে দামি। আর তুমি জানো তোমাকে আমার কত কিউট লাগে? হয়েছে, বাদ দিন। এবার বলুন, তন্নির ও সব কারসাজির পেছনে তিথি আপুর কিভাবে হাত আছে?
তিথি তন্দির কাজিন না? হাত থাকতেই পারে। আর তিথি তো তোমার ব্যাপারে সব জানে, হয়তো ইচ্ছে করেই তন্নিকে দিয়ে এসব করাতো তোমার উপর হিংসা থেকে। কি? তন্নি তিথি আপুর কাজিন? কেন, তুমি আগে জানতে না? কিভাবে জানবো? আমি কি তন্নির সাথে এত ক্লোজ নাকি? যদি ওকে আমি 4 বছর ধরে চিনি, কিন্তু কখনো এটা জানিনি যে ওর কাজিনের নাম তিথি। ও, হয়তো ইচ্ছে করেই জানাইনি। তিথি হয়তো নিষেধ করেছে, কারণ 4 বছর ধরেই কিন্তু আমি তোমাকে পছন্দ করি। আর এর জন্যই সেদিন রেশমি আমাকে ইচ্ছে করে আপনার বার্থডেতে সিগারেট গিফট করার আইডিয়া দিয়েছিল। রেশমি তো তন্নির ক্লোজ ফ্রেন্ড। এইটা হয়তো ওদের প্ল্যানেরই অংশ ছিল, যেন আপনি আমার ওপর রেগে যান। সরি। তুমি এই কথা আমাকে আগে বলনি কেন? সরি। বোকা নোরা, তুমি খুব বোকা। নোরা দুষ্টু হাসি দিয়ে বলল, আসলে রেশমির কথা শুনে ইন্সপায়ার্ড হয়ে না, আমি ইচ্ছে করেই আপনাকে সিগারেট গিফট করেছিলাম। আমি জানতাম আপনি রেগে যাবেন, তবুও। অনেক অবাক হয়ে বলল, কেন? কারণ আমি বুঝতে চেয়েছিলাম আমার ওপর আপনার ইন্টারেস্ট আছে কি নেই। সেটা আপনার রাগের মাত্রা দেখে বোঝা যেত। তাহলে তখন ধমকাচ্ছিলাম, তখন ফ্যাঁচ ফ্যাঁচ করে ওভাবে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলে কেন? সেটাও আপনাকে পরীক্ষা করার জন্য। আমার খারাপ লাগায় আপনার কতটা খারাপ লাগে সেটা সেটা দেখতে চেয়েছিলাম। নোরা, তোমাকে আমি সহজ সরল ভেবেছিলাম, এখন তো দেখছি তুমি শয়তানের হাড্ডি। নোরা খিলখিল করে হেসে উঠল। অনেক কিছুক্ষণ দেখলো সেই মাদক মাখা হাসি মুখ, তারপর হঠাৎ শান্ত গলায় বলল, নোরা, তুমি নেশা হও আমার। নোরা হাসি থামিয়ে অবাক চোখে তাকালো। অনেক গাড়ির ব্রেক কষলো, তারপর আচমকাই নোরাকে একটানে কাছে এনে বলল, এসো বোঝাচ্ছি। আহসানুল্লাহ আলভিকে এক চড় দিলেন। আলভি মাটিতে লুটিয়ে পড়ল। উঠে দাঁড়ানোর শক্তি ওর মধ্যে অবশিষ্ট নেই। ফারিয়া কাঁদতে কাঁদতে আহসানুল্লাহকে বললেন, কি করছো? এই দিনে নতুন বউয়ের সামনে তুমি ছেলেটার গায়ে হাত তুলছো? আহসানুল্লাহ রাগী গলায় বললেন, আর তোমার হারামজাদা কি করছে সেটা তো দেখো না। আজকের মতো একটা রাইতে 4-5 গিল হেল্লে দুইলা ঘরে ঢুকে, এর কত বড় সাহস! আমার বাড়িতে এমন বেহাইল্লাপান আমি সহ্য করব না। ওই বাইর হ, তুই ঘর থেকে এখনই বের হ। আহসানুল্লাহ আলভিকে কলার ধরে টেনে তুললেন। শিফন আর আরিফ সাথেই দাঁড়িয়েছিল। শিফন বলল, আহসানুল্লাহ বিস্ফোরিত চোখে বললেন, তোমরা চুপ থাকো। এই তোমাদের সাথে চলতে চলতে ওর আরও এই অবস্থা। ওই হারামজাদা এমনি ঝিমায় কেন? কয় প্যাক গিলছে? ওই সত্যি করে বলো, কয় প্যাক গিলছে? আরিফ মাথা নিচে করে বলল। আহসানুল্লাহ আবার আলভির গালে চড় দিলেন। আলভি পিছিয়ে গেল। আহসানুল্লাহ ছেলের পশ্চাৎদেশে বরাবর লাথি মেরে ঘর থেকে বের করলেন। তারপর ফটাস করে দরজা আটকে দিলেন। তারপর আফিয়ার দিকে ঘুরে বললেন, আজকে থেকে ওর বাসায় ঢোকা বন্ধ। বলে নিজের রুমে চলে গেলেন। অন্তরা সোফায় বসে কান্না আরম্ভ করলো। আফিয়াও অন্তরার সাথে বসলেন। মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলেন। এদিকে শিপন আর আরিফ সামনে দরজা ধাক্কাচ্ছে। আলভি ওদের ডেকে বলল, ওই থাম তোরা, লজাই। এই বাসায় আমি আর থাকতে চাই না। একদিক দিয়া ভালোই হইছে, ওই মায়ের চেহারা দেখতে হইব না, এর চেয়ে রাস্তায় থাকা পালা। আলভি কথা বলে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। শিপন আর আরিফও বাধ্য হয়ে ওকে অনুসরণ করা শুরু করলো। অন্ধকার রাত, শীতল পরিবেশ, চারিদিকে নিস্তব্ধতা। অনেক নোরার কোমল ঠোঁট আর্দ্র স্পর্শে ভরিয়ে দিচ্ছে। গলায় মুখ ডুবিয়ে অজস্র চুম্বন ক্রমাগত ঢেলে যাচ্ছে। নোরা সম্পূর্ণ শরীরের প্রতি মুহূর্তেই কেঁপে উঠছে। অজানা এক ভালো লাগায় শিহরিত হচ্ছে নোরার মন, যেন সুখের স্রোতে ভাসছে। শ্বাস আটকে আটকে আসছে। অনেকের মাথার চুল হাতে মুষ্টিতে নিয়ে ক্রমাগত ছটফট করছে সে। এই যন্ত্রণা ভয়ঙ্কর, তীব্র এক অসহনীয় অনুভূতি, যা ক্রমান্বয়ে মাতাল করে তুলছে তাকে। তাদের এই সুখকালীন পর্যায়ে চির ধরল ফোনের তীক্ষ্ণ শব্দে। হঠাৎ ফোন বেজে ওঠায় নোরার বুক ধুকপুক করে উঠল। মনে হচ্ছে এতক্ষণ সে স্বপ্ন সায়রে ডুবেছিল, মাত্র জাগ্রত হয়েছে। অনেক বিরক্ত গলায় বলল, ফোনটা কি সাইলেন্ট রাখা যায় না? নোরা স্বাভাবিক হয়ে হাসার চেষ্টা করলো। সাইলেন্ট কিভাবে রাখবো? কত জরুরি ফোন আসতে পারে। নোরা ফোন হাতে নিয়ে দেখলো বাবার ফোন। বাবা ছোটখাটো কারণে কখনো ফোন করেন না, নিশ্চয়ই জরুরি কোনো দরকার।
নোরা ফোনের স্ক্রিনে দেখলো রাত 1:30 বাজে, অথচ এখন এসে বাইরে। এজন্যই তো বাবা ফোন করেছেন। নোরা রিসিভ করলেন।